আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা, আর আমার সঙ্গে আজ রয়েছে সুমন দে। সুমন আপনাদের সকলের ভীষণ পরিচিত এবং প্রিয় একজন অভিনেতা, মানুষও বটে। ইটিভি ভারতে স্বাগত সুমন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কদিন আগে অনির্বাণ ডাকছিলাম, এখন আর অনির্বাণটা এবার আস্তে আস্তে না ভুলবো না, কেননা কোনো ধারাবাহিকের চরিত্রকে কখনো কেউ ভুলে না, রেশটা থেকেই যায়। তুমি কি বলবে বলো? সেটা আমার ক্ষেত্রে তো একবার নয় বহুবার হয়েছে। হ্যাঁ, সেই ওই যেটা বলছিলাম তখন যে 13 বছর আগের দেশ এখনো রয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি কি বলবো, ব্লেসড যে দর্শক আমার প্রত্যেকটা কাজকে মনে রাখে এবং মনে রেখেছে। যখনই যেই কাজ করেছি, যেই চ্যানেলেই করেছি, সেটা ভীষণ জনপ্রিয় হয়েছে, লোকের মনে জায়গা করেছে এবং সেই জায়গা চিরকালের মতন থেকে গেছে। তো সেটা অনেক বড় পাওনা। আর অনির্বাণের চরিত্রটাও যে এতটা জনপ্রিয় হবে আমি ভাবিনি, বাট হয়েছে ঈশ্বর আশীর্বাদে, সবার ভালোবাসা, তোমাদের ভালোবাসা। আর এটাই বলবো যে এই নামটাও ইতিহাসের খাতায় থেকে গেল। একদম বাংলা টেলিভিশনের ইতিহাসের খাতায় কিন্তু রয়ে যাবে, ইতিহাসের পাতায় কিন্তু রয়ে যাবে আমাদের অনির্বাণের নাম। কারণ অন্য রকমের একটা ব্যাপার ছিল, নেগেটিভও ছিল ব্যাপারটার মধ্যে, পজিটিভও ছিল, তাই না? সব মিলিয়ে মিশিয়ে একটা ছিল। একদম একদম। আর আমার মনে হয় যে কোনো চরিত্রেই মানে নানা রকম শেডস থাকলে সেই চরিত্রটা আরো বেশি করে লোকের মনে দাগ কাটে। হ্যাঁ, তার কারণ হলো ফ্ল্যাট, যদি যে কোনো কিছুই যদি ফ্ল্যাট হয় তাহলে তো সেটাকে ডেড হিসেবে আমরা ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, কারণ মানুষও যখন জীবিত থাকে তখন ওটা ওই আপ অ্যান্ড ডাউন করে, যখনই সেটা ফ্ল্যাট হয়ে যায় মানে হি অর শি ইজ নো মোর হয়ে যায়। ঠিক আছে, তো চরিত্রের ক্ষেত্রেও সেটাই হয়। চরিত্র যদি একঘেয়ে হয়ে থাকে তাহলে সেই চরিত্র দর্শকের মনে আমার মনে হয় না সেরকম খুব একটা জায়গা করতে পারে। তো চরিত্রের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন, যেই চরিত্র আপ অ্যান্ড ডাউন থাকে, শেডস থাকে নানা রকম চরিত্রে, সেই চরিত্র দর্শকের মনে বহুদিন ধরে সে ছাপ রেখে দেয় আর কি। তো অনির্বাণের চরিত্রটাও সেরকম করেই লেখা হয়েছিল এবং সেই জায়গা থেকে অনেক সময় রাগ হয়েছে দর্শকের, রেগে গেছে, আবার ভালোও বেসেছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে অনির্বাণের চরিত্রটা ইমর্টাল করেছে আর কি। রোমান্টিকও ছিল একদমই তাই। আমরা আজকে ডারে শাহরুখ খানকে যদি দেখি, সেখানে তো ও নেগেটিভ ছিল কিন্তু রোমান্টিকও ছিল। তো অনির্বাণের ক্ষেত্রেও কিছুটা সেরকমই শেড ছিল আর কি। অন্য কোনো কাজের কথা কি এর মধ্যে হলো? কেননা সুমনকে তো বসে থাকতে আমরা কখনো দেখিনি, ব্যাক টু ব্যাক সুমন কাজ করে গেছে সব সময়। তো এর মধ্যে কি কোনো কাজের কথা হয়েছে? না, এখনো পর্যন্ত তো কোনো কাজের অফার আসেনি সেভাবে। একটা কল এসেছিল, বাট সেটাকে আমি মনে হয় যে এই মুহূর্তে অত তাড়াতাড়ি কোনো ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, কারণ দর্শকও নিশ্চয়ই আমার কাছ থেকে একটু বেটার কিছু এক্সপেক্ট করে বসে আছে। তো আমি নিজের কথা ভাবলেও, যদিও বা আমি কাজ নিয়ে নিতে পারি বা নিয়ে নিতে চাই, কিন্তু দর্শকের কথা ভেবে না আমাকে একটু ভাবতে হয় যে তারা আমার কাছে এখন তাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে আমার কাছ থেকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে না আমাকে খুব ভাবতে হয় আর কি। তার জন্যই হয়তো আমি একটু সময় নিতে চাই। একটু সময় নিয়ে দেখি, যদি আমি সব ফ্যানস বলো, ফলোয়ার্স বলো, দর্শক বলো, সবার মনের মতন কাজ নিয়ে যদি ফিরে আসতে পারি, তাহলে মনে করবো ঈশ্বরের আশীর্বাদ, দর্শকের প্রার্থনা বা প্রেয়ার্স কাজে লেগেছে। আর তা না হলে আমার জন্য আমি যেই কাজই পাবো সেটা আমাকে নিতে হবে পরবর্তীকালে। কিরকম চরিত্র তাহলে, মানে কিরকম চরিত্রের অপেক্ষায় রয়েছে? হয় না একটা পছন্দ, এতদিন ধরে কাজ করছো, কিরকম চরিত্র, যেরকম চরিত্র তোমার করা হয়নি, যে খুব ইচ্ছা নিজের মনের করে সুপ্ত বাসনা যদি বলি, তাহলে সেরকম কোনো চরিত্র আছে সুমনের? দেখো, অনির্বাণ চলে এসেছিল, দেখেছো? এটাই তো করে যেতে পেরেছি। প্রাপ্তি, এটাই প্রাপ্তি। ইচ্ছে আছে বলতে চরিত্র যেমন ধরো সিভিল সার্ভিসের, যেরকম পুলিশ অফিসার বা ডিফেন্সের, আর্মি, ডিটেকটিভ, গোয়েন্দা, এই ধরনের চরিত্র আমি আজ অব্দি করিনি। এইগুলো খুব করতে ইচ্ছে করে, কারণ আমাদের মেগা সিরিয়ালের ক্ষেত্রে, আমরা ধারাবাহিকের ক্ষেত্রে এরকম অনেক সময় হয়, ধরো পারিবারিক ক্ষেত্রে হয় যে কেউ কিছু একটা ঘটিয়েছে, সেটা নিয়ে আমরা প্রচন্ড ডিটেকটিভ গিরি করি আর কি, তাই না? ডিটেকটিভ গিরি করি, হ্যাঁ। তো সবার মধ্যে একটু কম বেশি ডিটেকটিভটা আছে। তো সেটা যদি প্রফেশন হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো চরিত্রটা একটু চ্যালেঞ্জিং হবে, আর একটু কিছু করতে পারবো। তো সেটা আমার ইচ্ছা আছে, ওই
পুলিশ, আর্মি, ডিটেকটিভ এই ধরনের কিছু। অভিনেতা না হলে কি হতে, সেটাও জানতে ইচ্ছে করে। অভিনেতা না হলে আমি একদম সিম্পল সাধারণ একজন চাকরিজীবী মানুষ হতাম। তার কারণ আমার বাবাও চাকরিজীবী ছিলেন। বাবা যদিও বা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করতেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে। বাবা আমাকে সবসময় বলতেন যে পড়াশোনা করো, গ্র্যাজুয়েট হও, ফার্দার স্টাডিজ, হায়ার স্টাডিজ করতে চাইলে আরো পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি না পারো তাহলে একটা ভালো চাকরি করো এবং রোজগার করে নিজের পায়ে দাঁড়িয়েও। তো বাবা সবসময় এটাই আমাকে বলতেন এবং আমারও সেরকমই ইচ্ছে ছিল বা সেরকম ধরনেরই আমার, বলতে পারো যে আমার জীবনে না সেরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি অভিনেতা হব, কারণ ছোট থেকে ওরকম কোনো গাইডেন্স হয়নি। তাহলে তো আমি নিশ্চয়ই নাচ শিখতাম, গান শিখতাম বা থিয়েটার করতাম, বা ড্রামা নিয়ে পড়াশোনা করতাম। তো আমি তো বিকম গ্রাজুয়েট করেছি আর একদম নর্মাল মডেলিং করতাম। তো মডেলিং এর ক্ষেত্রে মডেলিং করছিলাম আর তার সাইড বাই সাইড পড়াশোনাটাও চালিয়ে গেছি। বম্বেতে চাকরিও করতাম আমি। তো এরকমই ছিল যে মডেলিং এ যতদূর যেতে পারি যাব, তারপরে চাকরি করব। বাট সেখান থেকে কিভাবে অভিনয়ে চলে এলাম এবং তারপরে আজকে এই জায়গায় এসেছি, এটা পুরোটাই ডেস্টিনি, ঈশ্বরের লেখা। এতদিনকার একটা জার্নি ছিল, প্রত্যেকদিন এই যে 14 ঘন্টার যে তোমাদের ডিউটি, অনেকটা ব্যস্ততা থাকে। তারপরে যখন শুটিংটা শেষ হলো, তারপরে তো একা লাগে বলো, যখন কোনো একটা প্রজেক্টের কাজটা শেষ হয়, তারপরে তো মানে তখন তো অনেকটা সময় ফাঁকা, একা লাগে, তখন কি করো? এবার কি করলেন? আম কি হয়, আমরা যারা সিরিয়াল করি আর কি, বা আমরা যারা ধারাবাহিক করি, তো বছর ১.৫ বছর, ৭ মাস ৮ মাস ধরে জীবনের একটা আম একটা এক 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 ধরনের জীবন চলে তখন। স স কল টাইম পাওয়া, পরের দিন কটা থেকে শুট আছে, সকালে, দুপুরে, বিকেলে। তো সেই অনুযায়ী নিজের দিনের শিডিউলটা সেভাবে সাজিয়ে নেওয়া। সকালে উঠে আমি এই করব। কেউ জিমে যাচ্ছে, বা কেউ বাজারে যাচ্ছে, বা কেউ রান্না করছে, কেউ যা হয় আরকি। আমি সব ধরনের বয়সের ইন জেনারেল বলছি। তো সেই অনুযায়ী আমাদের দিনের শিডিউলটা, তো আমার শিডিউলটা হয় সকালে উঠেই হলো যে আমি সকালে উঠে আ সকালে কি খাবো? দুপুরে যদি শুটিং থাকে তাহলে দুপুরে শুটিং এ ওখানে খেয়ে নেবো, এবং যদি বিকেলে শুটিং থাকে তাহলে দুপুরে ঘরে কি খাবো? তো সেসব নিয়ে আমাকে ভাবতে হয়। সেসব নিয়ে আমি ভাবি। কিন্তু হ্যাঁ, শুটিং এ যদি থাকে তাহলে সারাদিন শুটিং এর মধ্যে থাকি এবং শুটিং এ এতজনের সাথে কাজ করতে হয়। আমরা এতজনের একটা ইউনিট থাকি, তো ওটা একটা পরিবারের মতন হয়ে যায়। আর আমি যেহেতু একা থাকি, আমার বাড়িতে কেউ নেই। তো তার জন্যই আমার শুটিং এর পরিবারটা একটু বেশি আমার কাছের হয়ে যায়। কারণ তাদের সাথে আমি সুখ-দুঃখের কথা শেয়ার করি। মেকআপ রুমে যেরকম মৈনাক ছিল, তো সুখ-দুঃখের কথা শেয়ার করি। তো মৈনাক মানে সার্থকের কথা বলছি আমি। তো এরকম আ তো এবার কি হয়, যখনই শুটিংটা শেষ হয়ে যায় বা প্রজেক্ট শেষ হয়ে যায়, তখন আমি না বাড়িতে এসে আরো যেন তখন একা লাগে, বাড়িটা ফাঁকা লাগে। কারণ পরের দিন আর কোনো শুটিং নেই, পরের দিনে কথা বলার লোক নেই। আর আমি যেহেতু একা থাকি, মানে কেউই নেই কথা বলার। ফোনে মায়ের সাথে কথা হয়, বাবার সাথে কথা হয়। কিন্তু বাড়িটা ভীষণ একা লাগে। আর পরের দিনও সেই মানে খুব, মানে মনে হয় কি, একটা মানে মনে করো ধরো একটা স্টেজে তুমি উঠেছো, প্রচুর লোক, প্রচুর আওয়াজ। হঠাৎ করে শোটা শেষ হয়ে গেল, স্টেডিয়াম ফাঁকা, তুমি একা দাঁড়িয়ে আছো, কোনো সাড়া শব্দ নেই। ওরকম মনে হয়, ভীষণ নিস্তব্ধতা, ভীষণ একাকিত্ব তখন। তার জন্য আমি বাড়ি চলে যাই। তো প্রত্যেকবারই আমি তাই করি। যেকোনো প্রজেক্ট আমি করি, প্রজেক্ট শেষ হওয়ার পরে আমি বাড়ি চলে যাই। কারণ তা না হলে না আমার এখানে থাকতে ভীষণ অসুবিধা হয় আরকি। হ্যাঁ, কারণ শুটিংও নেই, বাড়িতেও সারাদিন বসে আছি। মনে হতো যেন কিছুই হচ্ছে না, জীবনটা হঠাৎ করে থেমে গেল একটা জায়গায়। জীবনটা একদম স্টপ হয়ে গেল। তো তার জন্য আমি বাড়ি চলে যাই, নর্থ বেঙ্গলে চলে যাই, জঙ্গলে, পাহাড়ে, নদী, এবার ঘুরে বেড়াই। তো সেসবে আর মা-বাবাকে ভাইপোদের সাথে খেলি, রিল করি, মা-বাবার সাথে থাকি, সময় কাটাই। তো সেইসব নিয়ে পরিবারের সাথে সময় কাটিয়ে আমি আবার নরমাল স্বাভাবিক হতে পারি আরকি। তারপর আবার ফিরে আসি। তারপর আমার কিছু মনে সুমন, আমার জানতে ইচ্ছে করে যে তোমার এতগুলো চরিত্র করা হয়ে গেল, এতদিনকার জার্নি, তো মায়ের পছন্দের ক্যারেক্টার কোনটা? মায়ের পছন্দের ক্যারেক্টার, মা লোককে বলে যে আমি বললে তোরা হাসবি। হ্যাঁ, আমার পছন্দ ছিল ক্ষীরের পুতুলের চরিত্রটা, রাজা সামন্তক। তো তখন সবাই জিজ্ঞেস করে যে কেন? তখন বলে যে না আসলে আম মানে রাজা হিসেবে ছেলেকে ওরকম দেখছি। হ্যাঁ, ওটা তো দেখা যায় না। তো রাজা হিসেবে নরমাল চরিত্র সবাই করছে আরকি। হ্যাঁ, মানে যা হয় নরমাল, আমরা যেরকম স্বাভাবিক জীবন, চাকরি বা বিজনেস হোয়াটএভার ইট ইস। তো এইগুলো সবাই করছে, অনেকেই করছে। কিন্তু রাজার চরিত্র, তারপরে মায়ের রাসমণির দারিকা চরিত্রটাও খুব পছন্দের ছিল। কিন্তু ক্ষীরের পুতুলের রাজাটা মায়ের খুব ভালো লেগেছে। মানে ওই রাজার ভেষে ঘোড়া চালাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইসব মায়ের দেখে না মায়ের খুব ভালো লেগেছে। ওই তখন যেটা বলছিলাম যে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, ছোটবেলায় বাচ্চাদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এ মা-বাবা, পেরেন্টস মিটিং হয়তো মা-বাবা অ্যাবসেন্ট হতে পারে। কিন্তু ফ্যান্সি ড্রেস কম্পিটিশন এ মা-বাবা ঠিক যাবে। সুমনের জীবনের সম্পর্ক, রিলেশন
কিরকম চলছে এই মুহূর্তে? ঠিকঠাক চলছে, একদম ঠিকঠাক আছে। টাচউড। তো খুব বেশি মানে কি বলবো? আ খুব বেশি আ আমাদের দেখাও হয় না। আমাদের মাসে ২ বার, ৩ বার, মেক্সিমাম ৪ বার দেখা হয়। আম আ কথা রেগুলারই হয়। কিন্তু এরকমও নয় যে সারাদিন কথা বলছি, সারাদিন মেসেজ, ফোনে লেগে আছি, এরকমও নয়। আম একটা ব্যালেন্সড একদম ঠিকঠাক জায়গায় আছে আরকি। তাহলে বিয়েটা কবে হচ্ছে? মানে টলিপাড়ায় ফের বিয়ে কবে লাগছে? अरे এটা তো পুছতা হে ভারত কিন্তু দ্য নেশন ওয়ান্টস টু নো আর কি এরকম ব্যাপার। এই যে নর্থ বেঙ্গল থেকে ঘুরে এলাম ওখানেও সবারই একই প্রশ্ন। আম আসল কথা হলো যে এটা না এখন ছেড়ে দিয়েছি একদম ঈশ্বরের উপরে। কারণ এতদিনে আ এই কথাটাতে একদম খুব দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে জন্ম, মৃত্যু, বিয়ে ৩ বিধাতা দিয়ে। এর বাইরে কিছু হয় না। কারণ আ বিয়েটা অনেক চেষ্টা করার পরও ঠিক সময় মতন হয়ে উঠল না। আ এবার বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি। যবে হবে উনি যবে ঠিক করবেন উনি বিয়েটা করাবেন। হয়তো যা হয় বলে না যে দেরি করে যেটা হয় ভালোই হয় ভালোই আরকি। হয়। হ্যাঁ, তো সেই জন্যই হয়তো দেরি হচ্ছে। সবুরে মেওয়া ফলে। সময়ের মেঘ ফলে। কারেক্ট, 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 কারেক্ট। সুমনের প্রিয় ডেস্টিনেশন কি গো? তুমি যেহেতু শিলিগুড়ির হুম, ছেলে, হুম, আ আমি বলছি হুম। আ যে নিশ্চয়ই খুব অহরহই দার্জিলিং বা গ্যাংটক এগুলো যাওয়া হতো বা হয়। হ্যাঁ, দার্জিলিং তো অনেকবারই গেছি কারণ দার্জিলিং আমার বাড়ি থেকে ৩ ঘন্টা। একদম আচ্ছা, আমার বাড়ি থেকে আচ্ছা। ৩ ঘন্টা। হ্যাঁ, তো দার্জিলিং বহুবার গেছি এবং কার্শিয়াং এ ছোটবেলায় থাকতামও ২ বছর ছিলাম কার্শিয়াং এ। হ্যাঁ। ক্লাস 1, ক্লাস 2 ওখানেই পড়াশোনা করেছি। আম আমার প্রিয় ডেস্টিনেশন হলো গ্যাংটক অল ওভার ইন্ডিয়াতে। পুরো ভারতবর্ষে আমার গ্যাংটক খুব প্রিয়। সিক্কিম আমার ভীষণ প্রিয়। খুব ভালো লাগে সিকিম। শুধু গ্যাংটক নয় নর্থ সিকিমও আমার খুব প্রিয়। কিন্তু আমি গ্যাংটক ৪-৫ বার গেছি। উম আ সেখানে মানে বন্ধুদের সাথেও গেছি। ফ্যামিলির সাথে আমার যাওয়া হয়নি। আমি বন্ধুদের সাথেই গেছি যতবার গেছি এবং আমি খুব এনজয় করেছি। মানে গ্যাংটক আমার খুব ভালো লাগে। সুমনকে বড় পর্দায় বা ওয়েব সিরিজে পাচ্ছি না কেন? আম আমার মনে হয় আমি এখনো হয়তো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। অ্যা বা বড় পর্দায় বা ওয়েব সিরিজে কাজ করার মতো বা হয়তো আমার মতো আ হয়তো এমন কোনো চরিত্র তৈরি হয়নি যেটাতে আমাকে ভাবা যায় আরকি। হুম, আ বা আমি হয়তো কোনো চরিত্রের জন্য উপযুক্ত হইনি এখনো সেইভাবে। তার জন্যই হয়তো আমাকে নিয়ে ভাবনা হয়নি। আ ভাবনা তৈরি হয়নি। অ্যাম এবং আমার কাছে ভালো সেরকম কোনো প্রপোজাল আসেনি কখনো। এলে নিশ্চয়ই করব। ১-২ বার এসেছিল। একদম আসেনি সেটাও বলব না। ১-২ বার এসেছিল কিন্তু তখন আমি যেহেতু ডেইলি সোপ করি, আমাদের মেগা সিরিয়াল যেটা রেগুলার শুটিং থাকে, প্রত্যেকদিন শুটিং থাকে। তো সেই ক্ষেত্রে কি হয় যখনই অন্য কোনো কাজের অফার আসে, অ্যাড বাদে, অ্যাডের তো ১ দিনের শুটিং থাকে কি মেক্সিমাম ২ দিনের থাকে। কিন্তু ওয়েব সিরিজ বা আম আ ছবির কথা বলছি। তো যদি ভালো কোনো ক্যারেক্টার বা মেইন কোনো ক্যারেক্টার হয়, তাহলে সেই ক্ষেত্রে শুটিং এর ডেটটা অনেকটাই থাকবে আরকি। হ্যাঁ? তো সেই জায়গা থেকে মেগা সিরিয়ালেও লিড চরিত্র এবং ছবি বা ওয়েব সিরিজেও লিড চরিত্র করতে গেলে তখন একটু ডেটের প্রবলেম হয়। তো সেই জায়গা থেকে আমি করতে পারিনি। কারণ ওয়েব সিরিজে আমার কাছে অফার যেটা এসেছিল লিড চরিত্রই ছিল এবং আমি তখন ধারাবাহিক করছি। তো ডেট নিয়ে একটু প্রবলেম হয়েছিল বলে আর সেটা করা হয়নি। এবং আমি যেটা করি এটা আমার ব্যক্তিগত আম কি বলবো? আ প্রিন্সিপাল আরকি। আমার প্রিন্সিপাল যে আমি যখন আ যে কাজটা আগে নিই, আমি সেটাকে সবথেকে বেশি প্রায়োরিটি দিই। আজকে আমি অলরেডি একটা ডেইলি সোপ করছি বা একটা সিরিয়াল করছি। তারপরে আমার কাছে কোনো কাজের অফার এলো, আমি সেটাকে হ্যাম্পার করে আমি ওই পরের অফারটাকে আমি বেশি প্রাধান্য দিতে পারি না। হ্যাঁ? সেটা আমার আমার কাছে একটু অসুবিধের আরকি। কারণ আমার মনে হয় যে কাজটা আমার কাছে আগে এসেছে তাকেই এক না ১ নম্বর পজিশনে রেখে পরেরগুলো পরের জায়গায় রাখা। তো সেই জায়গা থেকে আমি হয়তো করে উঠতে পারি না। আমার কমিটমেন্টটা আমার কাছে ভীষণ ইম্পোর্টেন্ট। আমি যেই প্রজেক্ট যখনই করেছি আমি মানে ওর শুটিং ডেট হ্যাম্পার করে বা শুটিং হ্যাম্পার করে আমি কোনো কিছুই করিনি। এমনকি আমি আমার ব্যক্তিগত কাজও স্যাক্রিফাইস করেছি। আমার ব্যক্তিগত আম কি বলবো কমিটমেন্টও আমি যাইনি। আমি কোনো রিলেটিভ এর বিয়েতে পুরো বিয়েতে থাকিনি। ইদার বরযাত্রী বা কন্যাযাত্রীতে গেছি। হ্যাঁ? ইদার মানে রিসেপশন এর দিন গেছি বা বিয়ের দিন থেকেছি। পুরো বিয়ের দিনও থেকেছি, বাসি বিয়েতেও থেকেছি, রিসেপশনেও থেকেছি। আমি কোনোদিন করতে পারিনি। যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি আজ পর্যন্ত কোনো বিয়ে আমি কমপ্লিটলি অ্যাটেন্ড করতে পারিনি। তো যেকোনো একটা দিনের জন্য আমি যাই। রাতে ট্রেন ধরি, সকালে নামি,
ওই দিন রিসেপশন অ্যাটেন্ড করি, পরের দিন আবার ইদার সকালে ফ্লাইট ধরে এসে শুটিং এ যাই, বা হয়তো পরের দিনটা ছুটি নিয়ে হয়তো দুদিন তাও নিই না, ওই একদিনই ছুটি নিই, ওই পরের দিন আবার সকালে ফ্লাইটে এসে একদম ডিরেক্ট এয়ারপোর্ট থেকে শুটিং এ যাই। ঠিক আছে, তো সেই জন্যই আমি অন্য কোনো কিছুতে আমি একদম পারি না। আমি ওই যখন একবার যেই প্রজেক্ট আমার কাছে আসে, আমি যেই প্রজেক্ট পাই, আমি ওই ঘোড়ার যেরকম ওই ওটা থাকে যেটা পরিয়ে দেয় এরকম করে, যেটা সোজা দেখে, আমি ওটা পড়ি, ওটা পড়ে একদম ততক্ষণ খুলবো না যতক্ষণ না সিরিয়াল শেষ হবে, ওটা একদম এরকম করে পড়ে থাকি। তো সেই জন্যই হয়তো অন্য কোনো কাজে বা অন্য কোনো জায়গায় আমাকে খুব কম দেখা যায়। নবনীতা দত্ত রেখো পৃথিবী ভারত কলকাতা।